পর্যায় সারণীর এই পর্বে পর্যায়গত ধর্ম এবং সেই ধর্মগুলো পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় তা আলোচনা করা হয়েছে। পিরিয়ডিক প্রপার্টিস বা পর্যায়গত ধর্ম। মৌলসমূহের বেশ কিছু ধর্ম আছে যেগুলি নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক ব্যবধানে পুনরায় অন্য মৌলের মধ্যে লক্ষ্য করা যায়। সেই সমস্ত ধর্মগুলোকেই পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। যেমন পরমাণুর ব্যাসার্ধ বা পরমাণুর আকার, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম, আয়নন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি প্রভৃতি। পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকেই পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার বলা হয়। এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এখান থেকে, আর সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষক যদি এটা হয়, তাহলে এখান থেকে এই কক্ষের যে দূরত্ব এটাকে বলা হবে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। এটাকে আর্মস্ট্রং এককে মাপা হয়। এই পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার তিন ধরনের হয়। তিন ধরনের পরিমাপ করি বা তিনটে বিষয়ের ওপর পরিমাপ করা হয় পারমাণবিক ব্যাসার্ধ। সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ সেটা কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর নিউক্লিয়াস দুটির মধ্যেকার দূরত্বের অর্ধেককেই বলা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। যদি এই দুটো মৌল হয় এবং এদের এ এবং বি যদি দুটো মৌল হয় এবং এদের নিউক্লিয়াস দুটোর মধ্যেকার দূরত্বের অর্ধেকটাই হবে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা এখানে ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ। তাহলে এই দুটো নিউক্লিয়াসের মধ্যেকার দূরত্ব যদি আমি মনে করি 0.74 আর্মস্ট্রং, তাহলে পরে এদের সমযোজী ব্যাসার্ধ কত হবে? এটা ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 0.37 আর্মস্ট্রং। এটা হবে এদের এই মৌলটার সমযোজী ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ হচ্ছে ধাতব ক্লাসের মধ্যে অবস্থিত সবথেকে কাছাকাছি দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দূরত্বের অর্ধেককেই বলা হয় ধাতব ব্যাসার্ধ। একই ব্যাপার, এটা যদি ধাতব ক্লাসের মধ্যে অবস্থিত যদি দুটো পরমাণু, এটা যদি দুটো পরমাণু হয়, এদের নিউক্লিয়াসের মধ্যেকার দূরত্বের যে অর্ধেক হবে সেটাই হবে ধাতব ব্যাসার্ধ। এরপর আসছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি পৃথক অণুর নিকটতম দুটি পরমাণুর মধ্যেকার দূরত্বের অর্ধেককেই বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। মনে করি এইটা যদি হাইড্রোজেন হয় আর এটা হচ্ছে ক্লোরিন হয়, অর্থাৎ HCl এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে HCl এর ক্ষেত্রে এই দুটো পরমাণুর মধ্যেকার দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে কঠিন অবস্থায় হতে হবে এবং সবথেকে দুটো ভিন পৃথক অণুর সবথেকে কাছাকাছি অবস্থিত দুটি পরমাণুর মধ্যেকার দূরত্ব অর্ধেকটাই নিতে হবে, সেটাই হবে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারের যে পর্যায়গত যে একটা ট্রেন্ড আছে, সেই পর্যায়গত ট্রেন্ডগুলোকে দেখা যাক। যদি কোনো একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে আমরা যাই, তাহলে আমরা যেটা লক্ষ্য করব যে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ক্রমশ হ্রাস পাচ্ছে। ব্যাসার্ধ বা পরমাণুর আকার হচ্ছে হ্রাস পায়। তার কারণ কি? যে পার্থক্য সূচক ইলেকট্রনগুলো, আমরা যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তত যে পার্থক্য সূচক ইলেকট্রনগুলো, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা করে নতুন ইলেকট্রন এবং প্রোটন যুক্ত হচ্ছে, অর্থাৎ পার্থক্য সূচক যে ইলেকট্রনগুলো সেগুলো একই মুখ্য কোয়ান্টাম স্তরে ঢোকে বা প্রবেশ করে। সেই একই মুখ্য কোয়ান্টাম স্তরে ঢোকার জন্য কি হচ্ছে? কেন্দ্রের প্রোটন চার্জ বৃদ্ধি পাচ্ছে
এবার ওই প্রোটনের যেহেতু একই মুখ্য কোয়ান্টাম স্তরে প্রবেশ করার জন্য কেন্দ্রের প্রোটন চার্জ অর্থাৎ পজিটিভ চার্জ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের থেকে ওই ইলেকট্রনীয় কক্ষের যে আকর্ষণ, সেই আকর্ষণ বলটা বৃদ্ধি পায়। যত ইলেকট্রন প্রবেশ করে তত আকর্ষণ বল বৃদ্ধি পায়। এর ফলে কি হবে, যত আকর্ষণ বল বৃদ্ধি পাবে তত কি করবে, ওই ইলেকট্রনীয় কক্ষকে কেন্দ্র নিজের দিকে টানবে। তার ফলে কি হবে, আকার ছোট হবে, অর্থাৎ হ্রাস পেতে থাকবে। এই কারণে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। এবার আমরা যদি কোনো একটা গ্রুপ বরাবর দেখি, সেই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, গ্রুপ বরাবর গেলে পরে আমরা লক্ষ্য করব ওপর থেকে নিচের দিকে যদি যাই সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। তার কারণ কি বৃদ্ধি পাওয়ার, একটা গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারে প্রত্যেকবারে একটা করে নতুন মুখ্য শক্তি স্তর আসবে, অর্থাৎ কেন্দ্র থেকে ইলেকট্রনের সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন তার দূরত্ব বৃদ্ধি পাবে। কেন, আমরা যদি দেখি দ্বিতীয় পর্যায়, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে প্রথম পর্যায়ের জন্য এটা, দ্বিতীয় পর্যায়ের জন্য এটা, তৃতীয় পর্যায়ের জন্য আবার একটা নতুন মুখ্য শক্তি স্তর। অর্থাৎ যতবার যাবে, যত পর্যায় চেঞ্জ হবে, অর্থাৎ ওপর থেকে যত আমরা নিচে নামলে কী হবে, পর্যায় চেঞ্জ হয়, অর্থাৎ পর্যায় যত চেঞ্জ হবে তত কী হবে, নতুন নতুন মুখ্য শক্তি স্তর আসবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পেতে থাকবে। এছাড়াও এর যখন সর্ববহিস্থ কক্ষে, যদি আমরা এই কক্ষটার ইলেকট্রন নিয়ে কথা বলি, তাহলে এর মধ্যবর্তী যে কক্ষগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোর একটা আবরণী প্রভাব থাকবে, যারা কি করবে না এই নিউক্লিয়াস আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ বলকে সেট করবে, অর্থাৎ পর্দা দিয়ে ঘিরে দেবে, যার ফলে কি হবে, আকর্ষণ বল হ্রাস পাবে। এই জন্যে কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পারে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার বৃদ্ধি পায়। আমরা এখানে যদি লক্ষ্য করি, আমরা এখানে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে তৃতীয় পর্যায়, থার্ড পিরিয়ড নেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে দেখি যদি সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 1.54, আর এইটি শেষ প্রান্তে অবস্থিত ক্লোরিন তার হচ্ছে 0.99 আর্মস্ট্রং, অর্থাৎ হ্রাস পেয়েছে ব্যাসার্ধটা। আবার যদি একটা গ্রুপ দেখি, এটা হচ্ছে গ্রুপ 1 নেওয়া হয়েছে। গ্রুপ 1 মৌলগুলোর ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে ক্রমশ যত নিচের দিকে যাচ্ছি তত পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। একটা এখানে কোশ্চেন হয়, যে কোশ্চেনটা হলো যে নিষ্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিক ব্যাসার্ধটা হ্যালোজেন যে মৌলগুলো রয়েছে তাদের থেকে বেশি হয় কেন? তার কারণ আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হয়, যে সর্ববহিস্থ কক্ষটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি হয়, তাদেরই তো নিষ্ক্রিয় গ্যাস বলি। এবার কি হচ্ছে, এই যেহেতু ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি থাকে এই সর্ববহিস্থ কক্ষক, তার ফলে কি হয়, ইলেকট্রনগুলোর মধ্যে একটা বিকর্ষণ বল সৃষ্টি হয়, যার প্রভাবে কি হয়, তারা নিউক্লিয়াস থেকে দূরের দিকে চলে যেতে চেষ্টা করে, যার জন্য নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ব্যাসার্ধ হ্যালোজেন মৌলগুলোর তুলনায় বড় হয়। আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট হচ্ছে যে কোনো কিছুকে পর্দা দ্বারা আবৃত করে রাখা, সেটাকেই হচ্ছে আবরণী প্রভাব বলা হচ্ছে। অর্থাৎ বাইরে থেকে যেমন আলো আসছে, আমরা দরজা জানলায় পর্দা টেনে দিলাম, তার ফলে কি হলো, আলোটা আবৃত হয়ে গেল, এর ফলে ঘরে আর আলো আসছে না, কম আসছে। তেমনি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কেন্দ্রকের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোর ওপর যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে তাদের অন্তর্বর্তী কক্ষগুলোতে অবস্থিত ইলেকট্রনরা আবৃত করে দেয়, যার ফলে যতটা পরিমাণ আকর্ষণ বল হওয়া উচিত ছিল তার থেকে আকর্ষণ বলটা কমে যায়। এই ঘটনাটাই হচ্ছে আবরণী প্রভাব। এবার একই কক্ষের মধ্যে আমরা 4 ধরনের উপকক্ষ দেখতে পাই, এস, পি, ডি, এফ। এখন এস উপকক্ষে যদি ইলেকট্রন থাকে তাহলে তার আবরণী প্রভাব হবে ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে পি হবে, তারপরে হচ্ছে ডি হবে, এবং সবথেকে কম হবে এফ উপকক্ষের ক্ষেত্রে। পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বের করে নিলে, অথবা এক বা একাধিক ইলেকট্রন যদি পরমাণুতে যুক্ত করা হয়, তার ফলেই
আয়ন উৎপন্ন হয়, আয়ন উৎপন্ন হয়, তার ফলে আয়ন উৎপন্ন হয়। এবার আয়নীয় ব্যাসার্ধ কি হচ্ছে না, কেন্দ্রকের আকর্ষণ বল যত দূর পর্যন্ত অবস্থিত ইলেকট্রন মেঘের ওপর ক্রিয়াশীল হয় সেই দূরত্বটাকেই বলা হয় আয়নীয় ব্যাসার্ধ। আয়নীয় ব্যাসার্ধের পরিবর্তনটাও পারমাণবিক ব্যাসার্ধ যেভাবে পরিবর্তিত হয় একই পদ্ধতিতে পরিবর্তিত হয়। তবে আয়নীয় ব্যাসার্ধের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যাটায়নের ব্যাসার্ধ মূল পরমাণু থেকে সর্বদা ছোট হয় এবং অ্যানায়নের ব্যাসার্ধ মূল পরমাণু থেকে সর্বদা বড় হয়। তার কারণ কি? ক্যাটায়ন কখন তৈরি হচ্ছে? একটা মৌল, তা থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তার ফলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটায়ন তৈরি হলো। অর্থাৎ এই যে ক্যাটায়ন, এই ক্যাটায়নে আমরা কি দেখব? ক্যাটায়নের কেন্দ্রকের যে পজিটিভ চার্জ তার পরিমাণটা ঠিকই রয়েছে, কিন্তু সর্ববহিস্থ কক্ষ থেকে হয়তো একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এই সর্ববহিস্থ কক্ষে যেহেতু ইলেকট্রন সংখ্যা কমে গেল এবং কেন্দ্রকের যেহেতু পজিটিভ চার্জ বেশি রয়েছে, তার ফলে কী হবে? এর আকর্ষণ বলটার তীব্রতা বাড়বে, তার জন্য কী হবে? এর ব্যাসার্ধ ছোট হয়ে যাবে মূল পরমাণুর তুলনায়। আবার আমরা যদি অ্যানায়নের ক্ষেত্রে দেখি, লক্ষ্য করি, তাহলে অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? অ্যানায়নের ক্ষেত্রে কি লক্ষ্য করব? যে একটা ইলেকট্রন যুক্ত হলো, অ্যানায়নের ক্ষেত্রে একটা ইলেকট্রন যুক্ত হলো, তারপরে এ মাইনাস হলো। এক্ষেত্রে কি হচ্ছে? কেন্দ্রকের সেই পজিটিভ চার্জের মান কিন্তু একই রইল, কি হলো? বাইরে একটা অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করলো, তার ফলে কি হবে? এই যে এদের মধ্যে যে ইলেকট্রনটা প্রবেশ করলো, তার ফলে যে আগের যে ইলেকট্রনগুলো রয়েছিল তাদের মধ্যে একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে, যেটা এই আকর্ষণ বলের থেকে অনেক বেশি, যার ফলে কি হবে? তারা দূরে চলে যাবে। এর জন্য কি হবে? এদের ব্যাসার্ধটা, অর্থাৎ অ্যানায়নের ব্যাসার্ধটা মূল পরমাণুর যে ব্যাসার্ধ তার থেকে বড় হবে। যে বললাম সেটাই একটা কোশ্চেন হয় যে মূল পরমাণু থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ সর্বদা কম হয় কেন? বা এই প্রশ্নটা এরকম হয়, এনের ব্যাসার্ধটা এনএ প্লাসের থেকে সর্বদা বেশি হয় কেন? তার কারণ ওই যে বলে দিলাম, সেটাই হচ্ছে এর কারণ। মূল পরমাণুর থেকে অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হয় কেন? এক্ষেত্রে প্রশ্ন যেটা হতে পারে সেটা হচ্ছে এটার ব্যাসার্ধটা এইরকম হয় কেন অর্ডারটা, বা ক্লোরিনের দিতে পারে, ক্লোরিনের মাইনাসের ব্যাসার্ধটা ক্লোরিন মূল পরমাণুর থেকে বেশি হয় কেন? এইভাবেও কোশ্চেনটা দেয়া যেতে পারে। পারমাণবিক আয়তন। পারমাণবিক আয়তন বলছে কঠিন অবস্থায় 1 গ্রাম পরমাণু মৌলের গলনাঙ্কে যে আয়তন ধারণ করে সেটাকেই পারমাণবিক আয়তন বলা হয়। পারমাণবিক আয়তন পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়? লেফট থেকে যদি আমরা রাইটে যাই তাহলে কি দেখতে পাবো? যে প্রথমে এই পারমাণবিক আয়তন কমতে থাকে এবং কমতে কমতে একটা সর্বনিম্ন মানে পৌঁছয়, তারপর এটা আবার বৃদ্ধি পেতে থাকে। এটা হলো পর্যায় বরাবর এইভাবে পরিবর্তিত হয়। আর গ্রুপ বরাবর ওপর থেকে যদি নিচের দিকে যাই তাহলে এটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ধাতব ধর্ম, অধাতব ধর্ম। ধাতু কাদের বলা হয়? ধাতু কাদের বলা হয়? ধাতু বলা হয় যে সমস্ত পরমাণুর মধ্যে মুক্ত ইলেকট্রন অর্থাৎ ফ্রি ইলেকট্রন থাকে, যে সমস্ত মৌলের মধ্যে ফ্রি ইলেকট্রন অবস্থান করে তাদেরকেই আমরা ধাতু বলি। তাই ফ্রি ইলেকট্রন অর্থাৎ যারা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে চায় বা ত্যাগ করতে পারে তাদেরকেই আমরা ধাতু বলি। আর যারা ইলেকট্রন ধারণ করে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যাদের বেশি তাদেরকেই অধাতু বলে। তাহলে আমরা যদি কোনো একটা পর্যায় সারণীর একটা পর্যায়ে দেখি তাহলে আমরা কি দেখব? যে ডান দিকে অবস্থিত যে মৌলগুলো রয়েছে তাদের ধাতব ধর্মটা বেশি, আর বাঁ দিকে অবস্থিত যে মৌলগুলো রয়েছে তাদের মধ্যে হচ্ছে নন মেটালিক ধর্মটাই বেশি লক্ষ্য করব। নন মেটালিক বা অধাতব ধর্মটাই বেশি দেখতে পাবো, সেটা হচ্ছে ডান দিকে গেলে। এর প্রধান কারণটা হলো যে ধাতব ধর্ম যাদের লক্ষ্য করছি অর্থাৎ পর্যায় সারণীর বাঁদিকে অবস্থিত যদি মৌলগুলো দেখি তাদের ক্ষেত্রে কি হচ্ছে? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে অনেক বড় হয়
এবং নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম থাকে, সেই জন্যে একটা ইলেকট্রনকে সহজে এরা ছেড়ে দিতে পারে। আর ডান দিকে যে সমস্ত ধাতব পদার্থগুলো রয়েছে, মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলোর কি হচ্ছে, পরমাণু ব্যাসার্ধ ছোট হওয়ায় সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, যার ফলে একটা ইলেকট্রন সেখান থেকে বেরোতে পারে না, অর্থাৎ ইলেকট্রনগুলো ফ্রি থাকতে পারে না। সেই জন্যে তাদের অধাতব ধর্ম লক্ষ্য করা যায়। এবার যদি কোনো গ্রুপের ওপর থেকে যদি নিচের দিকে যাই, তাহলে আমরা কি লক্ষ্য করব যে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে আর অধাতব ধর্ম যেটা সেটা হ্রাস পাবে। এটার কারণ কি? এটার কারণ যত ওপর থেকে নিচের দিকে যাব, আমরা কিছুক্ষণ আগেই পড়ে এলাম যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার অর্থই হলো কেন্দ্রকের আকর্ষণ বলটা হ্রাস পায়। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর কেন্দ্রকের আকর্ষণ বল হ্রাস পাওয়ার জন্য কি হবে, এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারবে, ফ্রি হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনগুলো সহজে বেরিয়ে যেতে পারবে। তার ফলে কি হবে, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। জারণ বিজারণ ক্ষমতা। জারণ ক্ষমতা কি অর্থ হচ্ছে কি, কোনো মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকেই হচ্ছে জারণ ক্ষমতা বলে, আর কোনো মৌলের ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতাকেই বলা হয় বিজারণ ক্ষমতা। যে মৌলের ইলেকট্রন ধারণ ক্ষমতা যত বেশি তাদেরকে তীব্র জারক পদার্থ বলে, আর যাদের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি তাদেরকে বিজারক পদার্থ বলা হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে পর্যায় সারণীর বাঁদিকে অবস্থিত যে মৌলগুলো রয়েছে, অর্থাৎ ধাতু যারা, তাদের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ এদের হচ্ছে বিজারণ ক্ষমতা বেশি। আর ডান দিকে যে সমস্ত মৌলগুলো অবস্থান করছে তাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। তার কারণ বাঁদিকের যে পদার্থগুলো রয়েছে তারা কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারলে বা দুটো ইলেকট্রন ছেড়ে দিতে পারলে তারা নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস পাবে, তাই জন্য এদের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতাটা বেশি। আর ডান দিকে যারা রয়েছে তারা একটা বা দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারলে নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস পাবে, তাই জন্য তাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা বেশি হয়। এবার এই জারণ বিজারণ ক্ষমতা পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হবে, যে আমরা যত বাঁদিক থেকে ডান দিকে যাব তত দেখব বিজারণ ক্ষমতা সেটা হচ্ছে হ্রাস পাবে, আর জারণ ক্ষমতা যেটা সেটা বৃদ্ধি পাবে। একই রকমভাবে আমরা যদি কোনো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামি, তাহলে দেখব বিজারণ ক্ষমতা সেটা বৃদ্ধি পাচ্ছে আর জারণ ক্ষমতা সেটা হ্রাস পাচ্ছে। তার কারণও একই, যে ওপর থেকে যত নিচে যাবে ওই মৌলের মধ্যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা তত বৃদ্ধি পাবে, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে বিজারণ ক্ষমতা। আর যেহেতু ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কমে যায়, তাই জন্য কি হয়, জারণ ক্ষমতা হ্রাস পায়।